টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশন এমন একটি বিষয় যেটা হয়তো অনেক সময় আমরা আমাদের চোখ দিয়ে এড়িয়ে যাই বা আমরা ভাবিও না যে এই বিষয়টি আমাদের জন্য কতটা খারাপ বা দুঃসংবাদের কারণ হতে পারে। আজকে সেটি নিয়ে আমরা বলতে চাই যে ইউএসসিআইএস এর নতুন ফটোনীতি। সতর্ক না থাকলে ঝুঁকিতে আপনার আমাদের সকলেরই আবেদন, সেটা কি ধরনের ঝুঁকি হতে পারে বা কি ধরনের সমস্যা হতে পারে সেই বিষয়টি আজকে আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি অশোক কে কর্মকার। অ্যাটর্নি অশোক কে কর্মকার, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ, শুভ সন্ধ্যা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনার সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং ইউএসসিআইএস এর নতুন ফটোনীতি, সতর্ক না হলে কি ঝুঁকিতে আমরা পড়তে পারি সেই বিষয়টি আলোচনা করার আগে এই বিষয়টির গুরুত্ব সম্পর্কে একটু ভূমিকা তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, আজকের ইমিগ্রেশন বাস্তবতায় একটি ছোট বিষয় কখনো কখনো বিশাল প্রভাব ফেলে দিতে পারে। একটি স্বপ্ন, একটি আবেদন, একটি ভবিষ্যৎ, সব কিছুই নির্ভর করছে কিছু কাগজপত্রের উপর। কিন্তু সেই কাগজপত্রের মধ্যেই আছে এমন একটি জিনিস যেটার প্রতি আমরা প্রায়ই গুরুত্ব দেই না, একটি ছবি। হ্যাঁ, আজ আমরা কথা বলবো ইউএসসিআইএস এর নতুন ফটোগ্রাফ বা ছবির নীতি নিয়ে। একটি ছবি কিভাবে আপনার আবেদনকে সরাসরি এগিয়ে নিতে পারে, আবার কিভাবে মাসের পর মাস দেরিতে ফেলে দিতে পারে, সেই বাস্তবতা নিয়ে আজকের আলোচনা। সুপ্রিয় দর্শক, অনেক আবেদনকারী মনে করেন সব ডকুমেন্ট ঠিক থাকলেই তো হলো, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে একটি ছবির ভুল ব্যাকগ্রাউন্ড, আলো ঠিক না থাকা বা পুরনো ছবি, এই ছোটোখাটো ভুলগুলোর কারণেই অনেক আবেদন অতীতে যেমন আটকে গিয়েছে এবং এখনও যাচ্ছে। ইউএসসিআইএস তাদের কঠোর নিরাপত্তা পরিচয় যাচাই এবং প্রযুক্তিগত প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে এই নতুন নীতি এনেছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এই পরিবর্তনের জন্য প্রস্তুত? আজকের অনুষ্ঠানের আলোচনায় আমরা জানব এই নতুন নীতির মানে কি, এই নীতির ফলে কারা সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছেন এবং আবেদন করার আগে আপনাকে কোন বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ ইমিগ্রেশনের পথে একটি ছবি, আর শুধু একটি ছবি নয়, এটি এখন আপনার পরিচয়, আপনার বিশ্বাসযোগ্যতা এবং আপনার ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি পরিষ্কারভাবে বোঝাতে আমাদের সাথে আছেন একজন অভিজ্ঞ ইমিগ্রেশন অ্যাটর্নি, যিনি বাস্তব উদাহরণ দিয়ে আর আইনগত দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বিষয়টি ব্যাপকভাবে বুঝিয়ে দেবেন বা গাইড করবেন। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। ইউএসসিআইএস এর নতুন ফটোনীতি, সতর্ক না হলে ঝুঁকিতে আপনার আবেদন। অ্যাটর্নি অশোক কে কর্মকার, আজকের যে বিষয়টি আলোচনার জন্য আমরা রেখেছি সেটি সম্পর্কে একটু ভূমিকা আমি দিয়েছি, আপনার কাছে বিস্তারিত জানতে চাইব যে ইউএসসিআইএস এর নতুন যে ফটোগ্রাফ নীতি, এর অর্থটা আসলে কি এবং একজন আবেদনকারীর আবেদনের এটা কিভাবে প্রভাবিত করে এবং ইউএসসিআইএস কেন হঠাৎ করে ফটোগ্রাফ নীতিতে পরিবর্তন আনলো, এর পেছনের মূল কারণটি কি? অ্যাটর্নি অশোক কে কর্মকার। ধন্যবাদ রানা ভাই, প্রথমত দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। রানা ভাই যেমন বলছিলেন যে এই ফটোনীতি যেটা খুবই গুরুত্বপূর্ণ এখন মনে হচ্ছে, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা ছোট জিনিসই অনেক বড় ইম্প্যাক্ট হিসেবে দেখা যেতে পারে বা হতে পারে, এরকম আমরা জানি। এটার পিছনে অনেক কারণ থাকতেই পারে, যেগুলো বলা হয়েছে, যেটা অ্যাপারেন্ট কারণ সেটা বলা হয়েছে সিকিউর ডকুমেন্টস, সিকিউর আইডেন্টিটি ডকুমেন্টস। অর্থাৎ হলো যেসব অ্যাপ্লিকেশনে মাধ্যমে আপনার কোনো ডকুমেন্ট পাওয়ার কথা, যেমন I-765 বা ওয়ার্ক পারমিটের জন্য আমরা যেটা বলি, যখন আপনি অ্যাপ্লাই করবেন আলটিমেটলি আপনাকে একটা কার্ড দেওয়া হবে যদি আপনার অ্যাপ্রুভড হয়,
এবং I-90 যেখানে আপনার গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন, অথবা I-485 গ্রিন কার্ডের জন্য আপনি ইনিশিয়াল অ্যাপ্লিকেশন, এবং I-90 যেটা রিনিউয়ালের জন্য, অথবা N-400 যেখানে আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট আপনি পাবেন, অথবা N-600। তো এইগুলো এইগুলো যে ডকুমেন্ট হলো, যেগুলোর জন্য আপনি অ্যাপ্লিকেশন করলে একটা সিকিউর ডকুমেন্ট প্রডিউস করা হয়। এখন কথা হলো যে এই ডকুমেন্টগুলো যে প্রডিউস করা হয় সেখানে প্রত্যেকের পিকচার থাকে। সেই পিকচারগুলো ইউজুয়ালি আমরা আগে নিজেরাই প্রত্যেকে অ্যাপ্লিকেন্টরা যে সাবমিট করতেন সেইগুলোকেই ব্যবহার করা হতো সিকিউর ডকুমেন্টে। বর্তমান পলিসি অনুসারে USCIS এখন থেকে সেটাই আপনার ব্যবহার করবেন, যেখানে অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টার যেগুলো আছে সেখানে যখন আপনি বায়োমেট্রিক দিতে যাবেন তখন আপনাকে তারা পিকচার তুলবে এবং সেই পিকচারগুলোকেই তারা ব্যবহার করবে। তো এতে তো কোনো সমস্যা দেখা যায় না আপাত দৃষ্টিতে, রাইট? তার কারণ হলো আমরা সবসময় ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক্স দিতে যাই, এবং আমরা জানি সে সময় আমাদের পিকচার নাও হয়। সুতরাং নতুন কি আসলো? আর নতুন কি আসলো সেখানে হলো যে এইগুলোর জন্য এখন আগে যেগুলো আপনার যে পিকচারগুলো আপনারা দিতাম বা তাদের কাছে একবার যদি তোলা হয়ে থাকে সেগুলো 3 বছর, এখন 3 বছর করা হয়েছে, কিন্তু আগে এগুলো দেখা যেত যখন আপনার ওরা প্রথম ইনিশিয়ালি যখন করা হয়েছিল, যা দেওয়া হয়েছিল আপনার, এবং যখন আপনি ডকুমেন্ট একটা পেলেন সেই ডকুমেন্টের যে এক্সপায়ারেশন ডেট, USCIS বলছে যে এতে দেখা যেত কোনো কোনো সময় যে প্রথম যখন ডকুমেন্টটা সাবমিট করা হয়েছিল, অর্থাৎ যদি আপনার পিকচার যখন আপনি সাবমিট করেছিলেন অথবা যখন আপনার পিকচার ওরা ক্যাপচার করেছিল, এবং যখন যে ডকুমেন্টটা আপনাকে দেওয়া হলো সেই ডকুমেন্টটা যখন এক্সপায়ার করলো তার মাঝখানে প্রায় 22 ইয়ার্সের ডিফারেন্সও হয়ে যেতে পারতো। এটা অনেক ক্ষেত্রেই তখন সেই মানুষকে আইডেন্টিফাই করা মুশকিল হয়ে পড়ে। তো সুতরাং সে কারণে তারা এখন বলছে, USCIS এখন বলছে যে তারা এই ডিসঅ্যাডভান্টেজাস যে পজিশন, যার ফলে সিকিউরিটির অনেকগুলো সমস্যা ক্রিয়েট হতে পারে, সুতরাং তারা সেটাকে এখন সময়টা কমিয়ে দিচ্ছেন, কমিয়ে 3 বছরের বেশি। এবং এটা কতগুলো এইজের সাথে যুক্ত আছে, যারা 25 বছরের আগে, যারা 26 বছরের আগে, 26 বছরের পরে, বিভিন্ন তাদের করা হচ্ছে যে যাদের বয়স আছে তার অনুসারে আপনার ডকুমেন্টগুলোকে ব্যবহার করা হবে, যে কতদিন পর্যন্ত ব্যবহার করা যায়। তো এখন যে নতুন নিয়ম তাতে তারা বলছে যদি কোনো ডকুমেন্টস আপনার মানে ফটোগ্রাফ সাবমিট করা হয় অথবা তার ক্যাপচার করা হয় 3 বছর পর্যন্ত তাকে ব্যবহার করা যাবে, অর্থাৎ 3 বছরের পরে আবার হলে তাকে রিইউজ করবে না, USCIS রিইউজ করবে না। আপনারা যদি যারা অলরেডি অবগত আছেন, যারা এই প্রসেসের মধ্যে থেকে গেছেন, তারা অনেকেই দেখেছেন যে আপনারা বিভিন্ন সময় হয়তো ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন, তখন USCIS থেকে আপনাকে চিঠি দিয়েছে যে আপনাকে আপনার বায়োমেট্রিক্সের চিঠির মধ্যে বলা আছে যে আপনাকে নতুন করে বায়োমেট্রিক্স দিতে হবে না। তার কারণ হলো আপনার যে যে ছবি বা যে বায়োমেট্রিক্সের যে আমরা ক্যাপচার করেছিলাম সেটাকে রিইউজ করা হবে। গুড ফর ইউ দ্যাট ইউ ডোন্ট হ্যাভ টু গো দেয়ার। এখনকার যে পলিসি হলো সেই পলিসিতে আসলে কি হবে, ইউ হ্যাভ টু গো ফ্রিকুয়েন্টলি। যখনই কোনো কিছু আপনাকে মানে এরকম আপনি অ্যাপ্লিকেশন করবেন, তখন ধরে নেওয়া হয় যে 3 বছরের কম হলে, 3 বছরের বেশি হলেই আপনাকে রিইউজ করার জন্য, রিইউজ যেহেতু করবে না তো আপনাকে আবার যেতে হতে পারে এবং বারবার যেতে হতে পারে এবং যাওয়া লাগবে। এর ফলে সিকিউরিটি অবশ্যই অনেক বেশি মজবুত হবে, কিন্তু মানুষের অবশ্যই আপনাকে বারবার যাওয়াটা নিশ্চয়ই হয় কাঙ্ক্ষিত না সবার কাছেই। এবং বর্তমান প্রেক্ষাপটে মানুষের যেহেতু সব জায়গাতেই আইসের বিভিন্ন কারণে মানুষকে ডিটেনশনে নিচ্ছে, অনেকেই হয়তো ভয় পাবেন যাওয়ার জন্য, সেটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ বলতে পারেন, যে মানুষের মধ্যে ভয় একটা কাজ করবে যে এখানে গেলে আমাকে কোনো আইসের মুখোমুখি হতে হবে কিনা। কারণ হলো এর মধ্যে আমরা দেখেছি যে অনেকেই অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টার থেকে বা বিভিন্ন জায়গা থেকেই কিন্তু অনেকে ডিটেন করা হচ্ছে, I-485 এর ইন্টারভিউ থেকে ডিটেন করা হচ্ছে। সুতরাং একটা ভয় থেকে যাচ্ছে। সুতরাং এই যে আপনার নতুন পলিসি, পিকচার পলিসি যেটা আমরা এসছে, তার মানে তার পিছনের কারণ যেটা আপনার বলছিলাম যে পিছনের কারণ হয়তো ভিন্ন হতে পারে, যেটা আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু স্টিল যদি আপনি অ্যাপ্লাই করেন এবং আপনি কোনো বেনিফিট চান তাহলে অবশ্যই আপনাকে সেই প্রসেসের মধ্যে থেকেই যেতে হবে, যেখানে আপনাকে বায়োমেট্রিক্স আবার দিতে হবে, হয়তোবা নির্ভর করবে কতখানি আপনার সময় আছে।
কিন্তু এখানে আরো একটা জিনিস আমি একটু ফয়সালা আমি করি, সেটা হলো এর ফলে কিন্তু আপনার যেসব অ্যাপ্লিকেশনে পিকচার দেওয়ার বিধান আছে, এই পিকচার দেওয়ার বিধান কিন্তু চেঞ্জ হয়নি। অর্থাৎ আপনি সাবমিট করবেন আপনার পিকচার, তারা আপনার পিকচার, আপনার দেওয়া পিকচার তারা ইউজ করবে না আপনার জন্য কোনো সিকিউর ডকুমেন্ট ক্রিয়েট করতে। কাজেই ভুল বোঝার কোনো অবকাশ নেই যে আপনার পিকচার দেওয়ার দরকার হবে না। আর তা না, যদি যে ফর্মগুলোতে আপনার পিকচার চাওয়া হয় সেখানে আপনাকে পিকচার দিতেই হবে। শুধুমাত্র শুধুমাত্র ইউএসসিএস সেগুলো ইউজ করবে না তাদের সিকিউর ডকুমেন্ট ক্রিয়েট করতে। আমার ধারণা ক্লিয়ার করতে পেরেছি, ধন্যবাদ। সরি। তো আমি যে ধরনের আপনি যে কথাগুলো বললেন যে আগের নিয়মের সঙ্গে নতুন ফটোগ্রাফ নীতির মূল যে পার্থক্যটা সেটি আপনি মোটামুটি ব্যাখ্যা করলেন এবং কারা এর আওতায় পড়বেন সেটাও ব্যাখ্যা করেছেন। তো এই নতুন নীতি ঠিক কবে থেকে কার্যকর হয়েছে? ইমিডিয়েটলি আসলে পলিসি অ্যালার্টটা এসছে ডিসেম্বরের 12 তারিখ এবং বলা হয়েছে এটা ইমিডিয়েটলি, সুতরাং এটা অলরেডি ইন প্র্যাকটিস, সুতরাং এখনই অ্যাপ্লাইড হয়ে গেছে অলরেডি। সুতরাং মোস্ট যেটা কথা হলো সেটা আলোচনা দিয়ে আপনারা বুঝতে পারছেন যে এটা যেহেতু অলরেডি চালু হয়ে গেছে, কারণ হলো এটার ফলে কেউ অ্যাডভার্সলি এফেক্টেড হয়েছেন এরকম হচ্ছে না। তার কারণ হলো এটা অলরেডি যে মানে নিয়ম ছিল সেই নিয়মটা কিন্তু চলছে, শুধুমাত্র কতদিন ব্যবহার করা হচ্ছে সেটা পরিবর্তন হয়েছে। সুতরাং আপনাকে অনেকটা ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে যেমন দেওয়া হয় যে আগামী এত তারিখ থেকে শুরু হবে, এক্ষেত্রে কিন্তু সেটা এরকম দেওয়া হয়নি, এটা অলরেডি চালু হয়ে গেছে। ধন্যবাদ। তো এক্ষেত্রে যেটি হলো যে আপনি বললেন যে এটা চালু হয়েছে খুব সাম্প্রতিককালেই হয়েছে, তো ধরুন যে যে সমস্ত অ্যাপ্লিকেশনের কথা আপনি বললেন, তো এগুলো হয়তো কেউ আরও 2 বছর বা 3 বছর আগে অ্যাপ্লাই করেছে কিন্তু বায়োমেট্রিক হয়নি বা ছবিও অনেক আগের দেওয়া ছিল, তাদের ক্ষেত্রে কি হবে? তারা তো অলরেডি আবেদন করেছে আর নতুন করে আবেদন করতে হচ্ছে না, তো তাদেরকে কি আবার নতুন করে চিঠি বা তাদেরকে কি জানানো হবে যে তাদের আবার বায়োমেট্রিক লাগবে বা ছবি দিতে হবে? এই যে পলিসি অ্যালার্ট যেটা আছে, পলিসি চেঞ্জ যেটা আছে, তাতে কিন্তু সেই অনুসারে কিন্তু আপনার 3 বছরের বেশি কোনো ছবি তারা ইউজ করবে না, রিইউজ করবে না। অর্থাৎ যদি ক্যাপচারও করে থাকে তারা 3 বছরের বেশি আগে, তাহলে অবশ্যই আপনাকে নতুন করে দিতে হবে। অর্থাৎ যদি আপনি যেটা প্রশ্ন করেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে আপনি একবার হয়তো বায়োমেট্রিক্স দিয়ে এসছেন, তারপরে আনফর্চুনেটলি অনেক বেশি সময় আপনার পার হয়ে গেছে। এখন বর্তমানকার অনেক সময় যে আপনার দেখছেন অনেক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই অনেক সময় বলা হচ্ছে যে আরো দেরিতে ডিসিশন দেওয়া হবে, সুতরাং সেক্ষেত্রে আরো দেরি হতে পারে। সেই দেরি হলে কিন্তু আপনাকে নতুন করে আবার বায়োমেট্রিক্স দিতে হতে পারে, তার কারণ 3 বছরের যে নিয়ম হয়েছে সেই নিয়মের কারণে। সুতরাং এই আমাদেরকে রেডি থাকতে হবে যে একবার বায়োমেট্রিক্স দেওয়া, যেটা আগে আমরা মনে করতাম যে একবার বায়োমেট্রিক্স দেওয়া হয়ে গেছে সুতরাং আমাকে আর বায়োমেট্রিক্স দিতে হবে না, সুতরাং এক্ষেত্রে কিন্তু দিতে হতে পারে। তো সেক্ষেত্রে তারা কিভাবে জানবে যে তার বায়োমেট্রিক আবার লাগবে বা ছবি বায়োমেট্রিক দিতে যে আবার ছবি তুলবে সেটা তারা কিভাবে জানবে? এবং এক্ষেত্রে যদি অনেকেই বাসা বাড়ি চেঞ্জ করে থাকেন, চিঠি দিয়ে যদি পাঠিয়ে থাকে, যদি মিস করেন, তাহলে তাদের করণীয়টা কি হবে? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ হলো এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্র্যাকটিক্যাল দিক থেকে আপনি দেখেন যে প্রশ্নটা আপনি করেছেন সেটা খুবই অনেকের জন্য এটা খুবই রেলিভেন্ট। প্রথমত হলো যে আপনি জানবেন কেমন করে যে আপনার বায়োমেট্রিক্স আবার দিতে হবে? সাধারণত তারা আপনাকে নতুন করে আবার বায়োমেট্রিক্সের নোটিশ পাঠাবে, ইউজুয়ালি পাঠায়। সেটা না পাঠালে তো আপনার জানার কথা নাই, কারণ আপনি মানে না জানালে আপনি জানবেন না কোথায় আপনাকে যেতে হবে, কবে যেতে হবে, কোন সময় যেতে হবে, সুতরাং আপনাকে নোটিশ দিবেই। নোটিশটা কেমন দিবে, কেমন করে? আপনি বসে থাকলেন যে আমার কাছে চিঠি আসলো কিনা, আপনি চিঠি মিস করলেন যেটা আপনি বলছেন, অথবা আপনি আপনার ফিজিক্যাল অ্যাড্রেস চেঞ্জ করেছেন, আপনি যদি না জানান অথবা জানালেও অনেক সময় দেখা যায় যে ইউএসসিএস থেকে এটা ইউএসসিএস আপডেট করা হয় না, আপনার হয়তো নিজেরা আপডেট করেন না, অথবা আপনি আপডেট করলেও ইউএসসিএস এত তৎপর হয়ে তারা কিন্তু আপডেট করে না। প্রায় ক্ষেত্রে আমি অনেককেই পেয়েছি, বিভিন্ন সময় আমাদের ক্লায়েন্টরা বলেছেন যে তাদের পুরোনো অ্যাড্রেসে 10 বছর আগের অ্যাড্রেসে চলে গেছে তাদের নতুন কোনো নোটিশ, অথচ এর আগের নোটিশটা এসছে তার নতুন ঠিকানায়। এই অ্যানোমালিজ, এই ডিসক্রিপেন্সি, এই ডিসঅ্যাডভান্টেজ ঘটনাগুলো যে ঘটছে এটা তো আমরা সবাই জানি। তো হোয়াট টু বি ডান?
প্রথমত যে এখন সবচেয়ে ভালো যেটা হলো সেটা হলো যে আপনি ইউএসসিআইএস এ আপনার একটা অ্যাকাউন্ট আপনি খুলবেন, যেটা যার জন্য কোনো চার্জ নেই। এবং আপনি মনিটর করবেন আপনার সমস্ত কিছু, যে আপনার জন্য কোনো নোটিশ আসলো কিনা। দ্যাট ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। যারা একটু কম সেভি কম্পিউটারের ব্যাপারে, তারা কাউকে দিয়ে, আপনার অ্যাটর্নি থাকলে অ্যাটর্নি অফিস থেকে বলে বা অ্যাটর্নি অফিসে যোগাযোগ রেখে সবসময় আপনাকে এটা আপডেট করতে হবে। এবং আমরা সাধারণত এটা করে থাকি যে আমাদের ক্লায়েন্টদেরকে বলি, এবং আপনার সবার যাদেরকে এরকম থাকে ভালনারেবল তাদেরকে আমরা সাধারণত হেল্প করে থাকি যে কিভাবে তার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে আপনার সেগুলো রিট্রিভ করা। কারণ এটা এত ইম্পর্টেন্ট হয়ে গেছে যে অনেক সময় নতুন মানে নতুন কোনো কমিউনিকেশন কিন্তু আপনার ঠিকানায় নাও পাঠানো হতে পারে, যেহেতু আপনি অলরেডি অ্যাকাউন্ট আছে। এবং অ্যাকাউন্ট থাকলে সুবিধা হলো যে আপনি অ্যাড্রেস চেঞ্জ করলেও আপনার অ্যাকাউন্টে কিন্তু সেগুলো প্রতিফলিত হবে। এবং বেস্ট প্র্যাকটিস হলো আপনি অ্যাকাউন্টে সবসময় যোগাযোগ, মানে সবসময় অ্যাক্সেস থাকলে সবসময় আপনি চেক করবেন মাঝে মাঝে। আর যদি আপনি যখনই কোনো যদি অ্যাড্রেস চেঞ্জ করেন, ইমিডিয়েটলি আপনি জানাবেন। ইউজুয়ালি 5 দিনের মধ্যে জানাতে হয়। আপনি তাদেরকে জানিয়ে দিলেন যে AR11 বা যেখানে যে যদি কোর্টে থাকে কোর্টে জানাবেন, আর যদি ইউএসসিএস থাকে ইউএসসিএস কে জানাবেন। এটা হলো সাধারণ নিয়ম। এর ব্যতিক্রম হলে কিন্তু বিভিন্নভাবেই আপনি সমস্যায় পড়তে পারেন। কাজেই অ্যাড্রেস চেঞ্জ এখন আপনি যেমন একটু আগে বলছিলেন যে অনেক ছোট ছোট ম্যাটারগুলো অনেক বড় বড় ইম্প্যাক্ট হতে পারে, এটা অ্যাড্রেস চেঞ্জ কিন্তু অ্যানাদার থিং। যে আপনি অনেকেই মনে করে আচ্ছা আমি এখানে আছি, আমি অন্য জায়গার অ্যাড্রেস ইউজ করছি। ভেরি আনফর্চুনেটলি ভেরি ডেঞ্জারাস দিস ডেজ। কারণ হলো আপনি সঠিক বলছেন না, আপনি এক জায়গায় থাকছেন কিন্তু আরেক জায়গার কথা বলছেন। এটা আগের সময় এটা কখনোই সঠিক ছিল না, কিন্তু লিনিয়েন্টলি দেখা হতো, হয়তো বা অনেকটা বলা হতো ঠিক আছে, যেহেতু একজন নতুন ইমিগ্রেন্ট তাদের অনেক সমস্যা থাকে। কিন্তু এই সময় কিন্তু এটাকে খুব কঠোরভাবে দেখা হচ্ছে, যে এটা আপনি ধরে নেওয়া হচ্ছে যে আপনি ঠিক মানে নিছক ভুল না, আপনি উদ্দেশ্যে প্রণোদিতভাবে করছেন। সুতরাং উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। তো এক্ষেত্রে আপনাকে আরেকটা প্রশ্ন আমি করতে চাই, যদি কেউ ভুল বা নন কমপ্লায়েন্ট ছবি জমা যদি দেয়, তাহলে কি ধরনের তার সমস্যা হতে পারে? এই প্রশ্নটি থাকবে, তবে অনেকক্ষণ ধরে দর্শক অপেক্ষা করছেন। ফেসবুকেও দু একটা প্রশ্ন এসছে, সেগুলো একটু উত্তর দিয়েছে। ফেসবুক থেকে প্রথমে একটা আলবিদা ডিজে, তার একটা প্রশ্ন উত্তর দিই, টেলিফোনে যাব। ইউএসসিআইএস আমার ইন্টারভিউ হয়েছে গত মাসের 24 তারিখে, এই মাসের 8 তারিখে আমাকে রেজাল্ট দেওয়ার কথা ছিল, এবং আমি ইউএসসিআইএস এর অফিসে যাই, কিন্তু ওরা আমাকে জানালো যে ওরা এখন রেজাল্ট দিচ্ছে না। তাহলে কতদিন অপেক্ষা করতে হবে, বা আমার রেজাল্ট এখনো পেন্ডিং? ওকে, আই থিঙ্ক আপনি অলরেডি বুঝেছেন যে আপনি অ্যান্সার পেয়েছেন। তবু আমি একটু ক্লারিফাই করছি। প্রথমত হলো আমরা যারা জানি যে ইউএসসিআইএস এ যত অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনের ডিসিশন কিন্তু বলা হচ্ছে পেন্ডিং রাখা হবে, খুব দ্রুত দেওয়া হবে না। এরকম কারণ বলা হয়েছে যে ভেটিং চলছে, তারা আরো ভেটিং করছেন যে এইসব অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্টের ব্যাপারে। সুতরাং আপনি অবশ্যই অলরেডি গিয়েছেন, আপনি যে দেওয়ার কথা ছিল আপনাকে বলেছিল যে এত তারিখ আপনি আসেন, আপনাকে নতুন করে আপনার ডিসিশন জানানো হবে, কিন্তু আপনি জানতে পারেননি, কারণ তারা সঠিক মানে এখন যে নতুন যে নিয়ম হয়েছে তা সেই অনুসারে আপনাকে বলেছেন যে এটা এখন এটা সবগুলো পেন্ডিং আছে, কোনোগুলো সিদ্ধান্ত দেওয়া হচ্ছে না পোস্ট, রাইট? সো আমাকে যদি বলেন যে কবে নাগাদ হবে, উই ডোন্ট নো। সেটি, ওটা প্রশ্ন উত্তর দেওয়া কঠিন। একই ধরনের প্রশ্ন একটি মানে তথ্য চেয়েছেন নূর ভূঁইয়া। তিনি বলতেন যে বর্তমান পরিস্থিতিতে বিশেষ করে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নীতিমালা প্রভাব বিবেচনায় নিয়ে নিউ ইয়র্কে অ্যাসাইলাম কেসগুলোর উইন রেট কেমন যাচ্ছে? যাদের ইতিমধ্যে ইন্ডিভিজুয়াল হিয়ারিং নির্ধারিত আছে, তাদের ক্ষেত্রে বাস্তবসম্মতভাবে জয়ের সম্ভাবনা কতটুকু বলে মনে করছেন আপনি? একজন নিউ ইয়র্ক ইমিগ্রেশন লয়ার হিসেবে আপনার সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে যদি একটু ধারণা দেন। উনি হয়তো একটু যাচাই করতে চান। ধন্যবাদ। আমার অনেক প্রশ্ন মানুষের মনের মধ্যে আসে, এটা খুব স্বাভাবিক। এটার মধ্যে থেকে আমি জানি যে টু স্পিক দ্য ট্রুথ, আমাদের যেভাবে আগে মানে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন গুলো যেভাবে অ্যাপ্রুভড হতো, বর্তমান প্রেক্ষাপটে অনেকগুলো কারণের যুক্ত হয়ে আপনারা জানেন যে শুধুমাত্র যে কঠোর করা হয়েছে এটাই কারণে না, অনেকগুলো বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, এখানকার রাজনৈতিক পরিবেশ, এখানকার নতুন নীতিমালার তার প্রেক্ষিতে এটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়েছে। তার মধ্যে আমি আশারও বলি, যেমন গত 2-3 সপ্তাহ আগে আমাদের একটা অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে, কিন্তু এই থেকেই ডিসিশন আপনার কি বলে ডিটেনশনে থাকা অবস্থায়
একজনের উইথহোল্ডিং গ্রান্ট হয়েছে। ভালো খবর হলো আজকে তার মানে যদি কেস ভালো থাকে, ঘটনা সত্যি থাকে, সবকিছু পূর্বাপর থাকলে সেটা আগে বা ট্রাম্প বা বাইডেন প্রশাসনের বিষয় না, কেসটি উইন করবে বা ভালো রেজাল্ট পাবে, এটাই আসল কথা। নূর ভূঁইয়া, আসলে এই হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর আসলে দেওয়াটা কঠিন, সময় কম আমাদের। আজকেও কিন্তু একজন আমাদের যারা ডিটেনশনে আছেন তার কিন্তু বন্ড হয়েছে। সেটাই মানে এখন বলা হতে পারে, বলছি যেটা সেটা হলো যে দিস ইজ ইট বিকেম নাও ভেরি ইম্পর্টেন্ট। যারা আমাদের প্রত্যেক দিনই অনেকগুলো যেখানে গ্রান্ট থাকতো, এখন মাঝে মাঝে হচ্ছে, সেটাকেই আমাদের বলতে হচ্ছে। যেমন আজকে একজনের বন্ড হয়েছে, সেটাকে বলার মতো কথা। 1 বছর আগে এটা বলার মতো কথা ছিল, ইট হ্যাপেন্স সো মেনি অ্যান্ড সো মাচ। সো মানে আমার পয়েন্ট হলো একটাই যে কোনো হচ্ছেই না, কথাটা বলা যাবে না, তবে খুবই কঠিন হচ্ছে, আমরা সবাই জানি। কিন্তু এটাও বুঝতে হবে যে এই কঠিন সময় কিন্তু, সব কঠিন সময় কিন্তু একটা সময় শেষ হয়ে যায়। আর এই সময় সার্ভাইভাল থিওরি হলো বড় জিনিস, যে কিভাবে আপনি সার্ভাইভ করবেন। আপনাকে যতবারই ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে, ডকুমেন্টেশন, বিভিন্ন রকম অন্যান্য অনেক ডকুমেন্টেশন আমরা আগে যেগুলো হয়তো বলতাম না হলেও চলবে, এখন আমরা অনেককে স্ট্রিক্টলি বলি যে অবশ্যই আপনাকে সেই ডকুমেন্টেশনগুলো দেওয়া উচিত, যাতে কিনা যদি কোনো কারণে আপনার কেস ডিনাইড হয়েও যায়, যার হওয়ার সম্ভাবনা অনেক যেহেতু বেশি, সুতরাং আপনার ডকুমেন্টেশন যত বেশি থাকবে, আপনি আপিল করলে আপনার আবার ফিরে আসার সম্ভাবনা বেশি থাকবে। মনে রাখবেন যে আপিল যখন আপনি করবেন, সেই আপিলটা কিন্তু গিয়ে হয়তো ডোনাল্ড ট্রাম্পের সময় আর হয়তো তার রেজাল্ট আসবে না। সুতরাং ইট কুড বি ডিফারেন্ট, পলিসি ক্যান বি চেঞ্জড। সো পুট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, এবং লিসেন টু ইউর অ্যাটর্নি, যে বেশি ডকুমেন্টগুলোকে আপনি ভালো করে আরো একটা শক্ত করে একটু দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ হলো এটাই শেষ সময় না, কোর্টে যদি থেকে থাকে, দ্যাট ইজ নট দ্য লাস্ট স্টেজ। যদি আপনার কেস ইউএসসিএস এ থেকে থাকে, অ্যাসাইলাম কোর্টে মাত্র শুরু, সুতরাং ইউ হ্যাভ লং ওয়ে টু গো। সুতরাং এখন থেকে আপনার কেসগুলোকে আরো শক্তিশালী করে আপনি রেডি করুন, যাতে কিনা ভবিষ্যতে আপনার সম্ভাবনা তাকে এটাকে বিভিন্ন আপিল অথবা আপিলের মাধ্যমে অথবা কোর্টের মাধ্যমে আপনাকে গ্রান্ট করানোর সম্ভাবনা থাকবে। অনেক ধন্যবাদ নূর ভূঁইয়া, আশা করি আপনার উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যাব, টেলিফোনে এসেই তানহা মনিরা আপনার প্রশ্নের উত্তর দিতে চাইব। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি বাফেলো থেকে বলছিলাম, আমার নাম সাইফুল। জি, আমার প্রশ্নটা ছিল, আমি ইউএস সিটিজেন স্পাউস বিয়ে করেছি এখানে গত আগের বছর। জি, তো গত 2 মাস আগে আমার ইন্টারভিউ হয়েছে, কিন্তু 70 ডেজ হলো ওরা রেজাল্ট দিচ্ছে না, পেন্ডিং। তো এই মুহূর্তে আমাকে অ্যাডভান্স পেরোল ইস্যু করেছিল। তো আমি কি ওটা দিয়ে দেশে ইমার্জেন্সি 1 সপ্তাহের জন্য যেতে পারবো এই মুহূর্তে? এটা আমার রেজাল্টটা আসতে কতদিন অ্যাপ্রক্সিমেট লাগে ইউজুয়ালি, বা বেশি দেরি হলে কি এটার কোনো আইনি কোনো ব্যবস্থা করা যায় কিনা, বা দেরি হলে কি এটা ভালো না খারাপ, এটা আমি একটু জানতে চাচ্ছিলাম। অনেক ধন্যবাদ জনাব সাইফুল আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি অশোক কে কর্মকার। ধন্যবাদ। প্রথমত হলো আপনার কেসের কোনো কাস্টমাইজ কোনো অ্যান্সার করা মুশকিল, কারণ হলো পুরো ঘটনা আমরা খুব জানি না। তো ধরে নিচ্ছি যে আপনি যে কথাগুলো বলছেন, আমি একটা তার উত্তর দেওয়ার চেষ্টা করবো, ইন জেনারেল উত্তর। আমি জানি না কতখানি আপনার কাজে লাগবে সেটা, কারণ হলো প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যখন আমরা করি, তার পিছনে অনেকগুলো ভেটিং চলে। আপনার জানেন বর্তমানকালে বিভিন্ন ডিসিশনগুলোকে দেরি করানো হচ্ছে। কাজে আপনি যে তার বাইরে থাকবেন তেমন মনে হয় না, কারণ আপনার ভেটিং বেশি চলা মানে হলো খারাপ অথবা ভালো নয়। যদি খারাপ থেকে থাকে কোনো যে কারণে আমেরিকান সরকার মনে করে যে আপনি পাবলিক চার্জ হতে পারেন কিনা, আপনি এদেশের সিকিউরিটি জন্য থ্রেট হতে পারেন কিনা, তো সেইগুলো কিন্তু বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা বা ভেটিংটা করা হয়। এই ভেটিং এর ফলে আপনার সময়টা অনেক বেশি লাগতেই পারে এবং লাগবেই। সে কারণে ডিসিশনটা আপনার দেরি হবে। সেটা ভালো কি খারাপ, প্রথমত হলো নির্ভর করে হলো হোয়াট দে ক্যান ফাইন্ড অ্যাবাউট ইউ, ডিক করলে কি পেতে পারে। তো আপনার যেহেতু আপনার কথা অনুসারে আমার মনে হচ্ছে যে দেয়ার ইজ নাথিং, সো হোপফুলি ইট উইল বি ওকে। বাট এটা কতদিন লাগবে আমরা এখন এই মুহূর্তে কেউ কিন্তু বলতে পারছি না, কারণ সমস্ত ডিসিশনগুলি কাইন্ড অফ স্টপ করে রাখা হয়েছে। যদিও আমরা এখনো অনেক সময় গ্রিন কার্ডগুলো পেয়ে যাচ্ছি, কিন্তু সেই গ্রিন কার্ডগুলো অনেক কিছুদিন আগের করা, অনেক ডিসিশন হয়ে গেছে অথবা ডিসিশন হচ্ছে।
এই নতুনগুলো কিন্তু এখনো অনেকটাই পড়ে আছে, আর দুই একটা বাদে। কাজে যাদের ভেটিং অলরেডি ভালো হয়েছে, হয়তো যাদের কোনো প্রশ্ন নেই, এটা নির্ভর করে না যে এই যে আপনার কোনো নেগেটিভ কোনো কিছু পাওয়া গেছে, অথবা দেখা যাবে একই নাম। বাংলাদেশের ক্ষেত্রে একটু আমি যেটা বলি যে আমাদের নামগুলো খুব কাছাকাছি, তো একজনের নামের সাথে আরেকজনের নামের এত বেশি মিল হয়ে যায়, যাতে একজনের নামে যে হিট করে অনেকের নাম আসতে পারে। সুতরাং সে কারণে হয়তো অনেক সময় ডিলেড হয়ে যায়। কাজে এটাকে ভয় পাওয়ারও কিছু নেই, একটু সময় বেশি লাগতে পারে, এই যা। আর আপনি যেটা বলছেন দেশের বাইরে যদি আপনি যান অনুমতি নিয়ে, তাহলে কোনো সমস্যা হবে কিনা, এটা খুব পপুলার প্রশ্ন। প্রথমত হলো আমাদের জানা উচিত যে যখন আপনাকে যাওয়ার জন্য যে আমাদেরকে যে অনুমতি দেওয়া হয়, I-131 যে অনুমতি দেওয়া হয়, সেই অনুমতি মানে কিন্তু ঢোকার গ্যারান্টি নয়। যাওয়ার অনুমতি মানে কিন্তু ঢোকার গ্যারান্টি নয়। সুতরাং ইট সাউন্ডস এ বিট আনফেয়ার, ইট সাউন্ডস এ বিট উইয়ার্ড, রাইট? যে আমাকে যাওয়ার জন্য অনুমতি দিলেন, আমাকে ঢোকার জন্য আপনি তখন বাধা দিবেন কিনা। তার কারণ হলো এটা আইনটা কেন করা হয়েছিল সেটা নিয়ে অনেক কথা হতে পারে, বাট দি ল ইজ দ্যাট যে আপনাকে যাওয়ার অনুমতি দেওয়া মানে ঢোকার গ্যারান্টি দেওয়া হয়নি। এবং আপনি যখনই আসবেন নতুন করে, তখন আপনি নতুন করে অ্যাপ্লাই করবেন এদেশে ঢোকার জন্য, এন্ট্রি পারমিট আবার চাচ্ছেন, তখন আপনাকে আবার তখন পরীক্ষা করবে যে ইমিগ্রেশন অফিসার। সুতরাং সেক্ষেত্রে যদি তারা কোনো ডিরোগেটিভ কোনো ইনফরমেশন তাদের কাছে থাকে, কোনো কারণে কোনো প্রশ্নের উত্তর আপনি দিতে গিয়ে ভুল করেন, তাহলে অবশ্যই ইট ইজ ডেঞ্জারাস। পার্টিকুলারলি এখনকার যে সময়, সেই সময়ের জন্য এটা মোটেও ভেরি অ্যাডভেঞ্চারাস মনে হবে টু গো আউট অফ দ্য কান্ট্রি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব সাইফুল্লাহ, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে দিদার হোসেন। জি। দাদার কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফ, আমার শ্বশুর শাশুড়ি, ওনারা 2023 সালের আগস্টে হিউম্যান ট্রাফিকিং এর একটা বিষয় আমেরিকা আসছে। আসার পরে ডিসেম্বরে ওনারা আবার গ্রিন কার্ডের জন্য আবেদন করছে। এখন পর্যন্ত গ্রিন কার্ড পেন্ডিং এ আছে। আনুমানিক আরো কতদিন লাগতে পারে? আর এই গ্রিন কার্ডের জন্য কি তাদেরকে কোনো ইন্টারভিউ দিতে হবে কিনা? অনেক ধন্যবাদ জনাব দিদার আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি অশোক কে কর্মকার। ধন্যবাদ। আপনার যেটা আমি বুঝেছি যে আপনার ওয়াইফ অ্যাপ্লাই করেছেন তার মা বাবার জন্য, যেহেতু ওনারা এদেশে এসছেন। তো ইউজুয়ালি আপনার মা বাবার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা হলো ইন্টারভিউ হয়নি বললেই চলে, কারণ এখানে সমস্ত ইনফরমেশন যেটা আছে সেই ইনফরমেশনের ভিত্তিতেই দেওয়া যেতে পারে, সমস্ত ডকুমেন্টসের ভিত্তিতেই। সুতরাং খুব কম সম্ভাবনা থাকে যে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকবে। সুতরাং ডিসিশন দিতে দেরি হলেও ইন মাই ওপিনিয়ন যে ওনাদেরকে ইন্টারভিউর মধ্যে থেকে যেতে হবে না। কিন্তু যদি কোনো ডিরোগেটিভ কোনো কিছু থেকে থাকে, যখন তাদের মনে সন্দেহ থেকে থাকে, তখন হয়তো হতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমি আমার অফিস থেকে যতগুলো করেছি, আপনাকে বলতে পারি যাদের বাবা মার জন্য যারা করেছে তাদের কাউকেই এখন পর্যন্ত ইন্টারভিউতে ডাকিনি। বাট অ্যাগেন, দ্যাট ইজ নট এ গ্যারান্টি। হোপফুলি আপনাকে সেই মানে ইন্টারভিউর মধ্যে, প্রসেসিং মধ্যে আপনার শ্বশুর শাশুড়িকে যেতে হবে না। আর এতক্ষণ ধরে আমরা তো বলেই যাচ্ছি যে ডিলে এখন কমন ম্যাটার হয়ে গেছে। কাজে আপনার ক্ষেত্রে যে আলাদা ডিলে আছে তা না, একটু ধৈর্য ধরতে হবে। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব দিদার হোসেন, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। ফেসবুকে তানহা মনিরা তিনি একটি প্রশ্ন করেছেন, স্পেশাল ইমিগ্রেন্ট জুবিনাইল SL6 ক্যাটাগরি গ্রিন কার্ড হোল্ডার কি নিজ দেশে ভ্রমণ করতে পারবে? আমি যখন কেস করেছিলাম তখন দেশে নিরাপদ নয়, কেসটা এরকম ছিল। এ ব্যাপারে আপনার পরামর্শ কি? ওকে, প্রথমত দেশ নিরাপদ নয় এটার ভিত্তিতে কিন্তু জুভেনাইল কেস হয় না। জুভেনাইল কেসটাই হয় হলো যে আপনার যে অভিভাবক যারা পেরেন্টস, তারা হয় আপনাকে নেগলেক্ট করেছেন অথবা অ্যাবিউজ করেছেন, আপনাকে তারা যথাযথ আপনাকে করতে মানে পরিচালনা করতে পারেননি, তাকে অ্যাবিউজ করেছেন অথবা নেগলেক্ট করেছেন তার ভিত্তিতে। সুতরাং এর সাথে দেশের যে রাজনৈতিক অবস্থার খুব একটা কোনো যোগাযোগ নেই। আমার ধারণা আপনি যখন করেছিলেন প্রথম অ্যাসাইলামের একটা রাইট, কিন্তু আপনি আর চালু রাখেননি, ওটা উইথড্র করেছেন। তো সেদিক থেকে আই ডো নট সি লিগালি কোনো রকম সমস্যা। কিন্তু অ্যাগেইন, আপনার মনে যদি সন্দেহ থাকে তখন আপনি অবশ্যই আপনার অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন। কিন্তু ইনিশিয়ালি আপনার যে
ফ্যাক্ট প্যাটার্নস আপনি যেটা আমাকে বলেছেন তাতে কিন্তু মনে হয় না যে আপনার কোনো সমস্যা হবে আপনার নিজ দেশে যাওয়ার ক্ষেত্রে। আপনি কখনোই বলেননি যে আপনার নিজের দেশে আপনি খুব সমস্যায় আছেন। আপনি যে বলেছেন আপনার পরিবার আপনাকে টেক কেয়ার করে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তানহা মনিরা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি লং আইল্যান্ড থেকে বলছিলাম। আমার নাম ইউনুস। জি। আচ্ছা, ইমিগ্রেশন ভিসা 2005-এ জমা করছিল, কিন্তু একজনের জন্ম তারিখ ভুল ছিল। এটা কখন সংশোধন করলে ভালো হয়? 2005-এ আবেদন করেছিল কিসের, কোন ক্যাটাগরিতে? ইমিগ্রেশন F4। F4, হ্যাঁ, ও ভাই বোনের। তো এখনো সে কেস এখনো অ্যাপ্রুভ হয় নাই নাকি সমস্যা কি হয়েছে? না, অ্যাপ্রুভ হয় নাই, কিন্তু একটা জন্ম তারিখে ভুল আছে। এটা কখন সংশোধন করলে ঠিক হবে? অনেক ধন্যবাদ জনাব ইউনুস আপনার প্রশ্নের জন্য। অশোক কে কর্মকার, অ্যাটর্নি। ধন্যবাদ। আমার কাছে মনে হয় 2000 এটা কি 2005 না 2015? 2005 সালের। 2005 হলে তো 2005-এ যাদের অ্যাপ্লিকেশন যারা করেছে, পিটিশন যারা করেছিল, তো অনেক আগেই আপনার তাদের ইমিগ্রেশন ভিসা হয়ে গেছে। 2008 চলে এখন। 2008-এর প্রথম দিকে যদিও, কিন্তু 2008 তাও তো অনেক দিন ধরে 2007 চলেছে। কাজে একটু হয়তো কোনো ইনফরমেশনের সঠিক মানে কোনো সমস্যা আছে কিনা একটু দেখে নেবেন। আর এটার হলো যখনই আপনার চোখে ভুল ধরা পড়বে ঠিক তখনই এটাকে টেক কেয়ার করা সবসময় ভালো, কারণ ইউ ডু নট হ্যাভ টু সি ইট অনলি, যে আমি এখন বসে থাকি পরে দেখা যাবে কোন সময়। এটা কোনো শুভক্ষণ আসার কোনো সমস্যা নেই, মানে প্রয়োজন নেই। আপনাকে যখনই ভুল আমাদের চোখে পড়ে তখন এই ভুল সংশোধন করার স্কোপ আছে। সুতরাং টক টু ইউর অ্যাটর্নি। আমার কাছে যেটা আমরা প্রথমেই বলছি 2005-এ বলার কারণে একটু এই হচ্ছে যে এটাকে আসলেই 2005, এবং তাহলে অনেক ঘটনাই হয়তো এখানে আছে যেটা আমরা যদি হয়ে থাকে 2005, তাহলে দেয়ার শুড বি সাম আদার স্টোরি দ্যাট আমরা জানছি না এই মুহূর্তে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব ইউনুস। আসলে বিষয়টা খুবই ডেলিকেট আপনার এই বিষয়টি, কারণ এটা আনইউজুয়াল। 2008 যেখানে চলছে সেখানে 2005-এর আপনার এখনো অ্যাপ্রুভালই হয়নি বলছেন। তো সেক্ষেত্রে আপনার অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করুন। বিষয়টা আসলে ভেতরে কি ঘটেছে সেটা তারা যত তাড়াতাড়ি বের করে দিতে পারবে, এই সামান্য আলোচনার মধ্যে দিয়ে কাগজপত্র ছাড়া এটা বের করা সম্ভব নয়। আমরা শুধু আপনাকে রাস্তাটা দেখিয়ে দিতে পারি। আপনি একজন অ্যাটর্নির সঙ্গে কথা বলুন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম রানা ভাই। আমার নাম আহমেদ। জি জি, আমি অ্যাটর্নির কাছে একটা প্রশ্ন করব যে আমি 2022-এ আসছি কানাডা থেকে আমেরিকাতে। ওইখানে আমি অ্যাসাইলাম ফাইল করছি, বাট আমার অ্যাসাইলামটা এখনো কোর্টে যায়নি, ওইটা এখন সাডেনলি পেন্ডিং দেখাইতেছে। আর লাস্ট ইয়ারে আমি বিয়ে করেছি, এখন আমার I-130 আমি ফাইল করছি। ওইটার জন্য আমি জানতে চাইছি যে যদি আমার অ্যাসাইলাম কেসে যদি হিয়ারিং আসে নেক্সট ইয়ারে, তাইলে কি আমার পিআরওইটা কি করতে হবে? অনেক ধন্যবাদ জনাব আহমেদ। অ্যাটর্নি অশোক কে কর্মকার। ধন্যবাদ। প্রথম আবার বলছি যে ইন জেনারেল কোনো অ্যান্সারে আপনার জন্য এটা সুবিধা হবে বলে মনে হয় না, তবুও আমি বলছি। কারণ হলো প্রত্যেকটা কেসে কিছু বৈশিষ্ট্য থাকে, কিছু ইনফরমেশন থাকে যেগুলো অন্য থেকে ডিফারেন্ট। আপনার ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে যে আপনি কানাডা থেকে যখন এসেছেন, আমাদের কানাডার সাথে আমাদের থার্ড সেফ কান্ট্রির একটা এগ্রিমেন্ট রয়ে গেছে। সুতরাং আপনি যদি আপনার কোনো আত্মীয় না থেকে থাকে তখন আপনি এই দেশে কোনো অ্যাপ্লিকেশন করতে পারেন না। কিন্তু আপনার যেহেতু অলরেডি আপনি আসার পরে এখানে বিয়ে করেছেন, আমি ধরে নিচ্ছি যে উনি সিটিজেন, সুতরাং সেক্ষেত্রে আপনার জন্য হয়তো একটা ব্যতিক্রম সৃষ্টি হতে পারে। আপনি যদি এনটিএ দেখেন তা বুঝবেন যে ওটার মধ্যে আপনার কি লেখা আছে, আপনি অ্যারাইভিং এলিয়েন কিনা। সুতরাং তার ভিত্তিতে আপনার ডিসিশন হবে যে আপনি এদেশে বসেই কি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করে গ্রিন কার্ড এখানে বসেই পেতে পারেন, নাকি আপনাকে দেশের বাইরে যেতে হবে। সুতরাং এই ডেলিকেট ম্যাটারগুলো আপনাকে অবশ্যই অ্যাটর্নির সাথে বসে আপনাকে কথা বলতে হবে, এবং সেখান থেকে আপনি ডিসিশন নেবেন যে আপনি এক্স্যাক্টলি কোনটা পার্সু করবেন। আপনি কি অ্যাসাইলাম পার্সু করবেন নাকি I-130 পার্সু করবেন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আহমেদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি নুরুল বলছি বর্তমান থেকে।
জি, আপনার কথা শুনতে পাচ্ছি একটু। আপনি কি স্পিকারে কথা বলছেন? টেলিফোনে স্পিকারটা বন্ধ না করুন। না, আমি ফোনে কথা বলছি। আচ্ছা, এবার বলেন। হ্যাঁ, আমার শুনতে তো পাচ্ছি। হলো, আমি সিটিজেন, তো আমি আমি যদি দেশে যাই কতদিন থাকতে পারবো? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি অশোক কে কর্মকার। সিটিজেনদের জন্য কোনো সমস্যা নেই, আপনি যতদিন ইচ্ছে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যেহেতু সিটিজেন, যে যতদিন খুশি ততদিন থাকুন, কোনো সমস্যা নেই, অ্যাটর্নির মতামত। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শককে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি তোকে প্রশ্ন করছিলাম, আমার নাম ইউনুস। আমি ওই তারিখটা বলছিলাম 2005 না, আসলে 2012-তে জমা হয়েছিল F4 ক্যাটাগরি। একটা জন্ম তারিখ ভুল আছে, ওইটা কখন সংশোধন করলে ভালো হয়? আচ্ছা, এবার বলেন, অ্যাটর্নি অশোক কর্মকার। আমরা তখনই অ্যান্সার করেছিলাম, আপনি যদি বলেছেন যখনই আপনার চোখে পড়েছে তখনই আপনি এটা সংশোধন করা উচিত। এবং কিভাবে ভুলটা হলো, এটা কি আপনার লেখায় ভুল হলো নাকি না যে ডকুমেন্ট আপনি সাবমিট করলেন তাতে ভুল ছিল? কাজে মানে আপনি আপনার অ্যাটর্নির সাথে যোগাযোগ করে এগুলো সমাধান করবেন। কাজে একটা জিনিস আপনাকে বলতে পারি যে আপনি দেরি করার কোনো মানে নেই, যখনই ভুল ধরা পড়ে তখনই মানুষের সংশোধন করা উচিত। বিকজ কারণ এগুলো আবার পরবর্তীতে অন্য ডকুমেন্টের মধ্যে আবার আপনাকে নতুন কোনো করে হবে। বেটার, সুনার দ্য বেটার। সেটা আর কি, যত তাড়াতাড়ি পারেন এটা সংশোধন করে ফেলেন। অনেক ধন্যবাদ জনাব ইউনুস আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শককে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমাদের প্রিয় উপস্থাপক, আপনাকে ধন্যবাদ, এবং আমাদের প্রিয় অ্যাটর্নি স্যার, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। জি জি, আমার একটা প্রশ্ন ছিল। আমি এখানে এসেছিলাম 2022 সালে। তো আসার পরে আমি অ্যাসাইলাম ক্লেম করেছি, এবং আমার ওয়ার্কার পারমিট বা আদার্স যে ডকুমেন্টস গুলো আছে সবকিছু আমি পেয়েছি। জি তো আমার কাজের পারপাসে কিছু সময় দেখা যায় আমি নিউ ইয়র্ক থেকে নিউ ইয়র্কের বাইরে যাওয়ার প্রয়োজন হয়। তো রিসেন্টলি আমি যেটা দেখতেছি, কিছু পোস্টে দেখা যাচ্ছে যে ফ্লাইট যারা করবে তাদেরও ডকুমেন্ট আই গেস আইস এর সাথে বা তাদের সাথে শেয়ার করবে। তো সেই ক্ষেত্রে এখন ফ্লাই করাটা ডোমেস্টিক ভাবে কতটুকু নিরাপদ, এই বিষয়টা জানতে চাচ্ছি শুধু। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি অশোক কে কর্মকার। প্রথমত হলো আপনি অ্যাসেলাম উইন করেছেন, কাজে আপনার ভেটিং একটা হয়ে গেছে। কাজে আপনার ভেটিং ছাড়া তার অ্যাসেলাম আপনার গ্রান্ট করা হয়নি, আপনি করেননি। কিন্তু মানে ডোমেস্টিকলি মানে ফ্লাই করার ক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখি না। প্রথমত হলো আপনি জানবেন যে আমরা অনেক রকম ঘটনায় শুনি, কথা শুনি চারিদিকে, তাই না? আপনারা এটা সঠিক ঘটনা যে অনেক ঘটনা আছে, কিন্তু মনে রাখতে হবে সমস্ত ফ্লাইটগুলো চলছে, মানুষ যাচ্ছে। কাজে এর মধ্যে এরকম ঘটনা খুবই কম আছে। আর যেগুলো আছে তার পিছনে অন্য কোনো কারণ থাকার কথা। যদি না কোনো ডেরোগেটিভ ইনফরমেশন আপনার সম্পর্কে থেকে থাকে, আই ডো নট সি এনি প্রবলেম। কারণ হলো আপনার অ্যাসিলাম গ্রান্টেড, ইউ আর ফাইন। আই ডোন্ট সি এনিথিং রাইট নাও আনলেস দেয়ার ইজ সামথিং ডেরিগেটরি দ্যাট আই ডো নট নো, and hopefully not. I think you should be fine. ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুলভ সেন তিনি বলছেন যে আমার এক রিলেটিভ গত 4 সেপ্টেম্বর ডিসিশন দেওয়ার কথা ছিল, পরে জানা যায় জজকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছে, অনলাইন কেস পেন্ডিংয়ে আছে। এখন নাকি অ্যাসাইলাম ডিসিশন দেওয়া স্থগিত করে রেখেছে। এমনিতে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কোর্টে মেসেজ দেওয়ার কথা ছিল, এখন কি করলে ভালো হবে? এখন আসলে এই মুহূর্তে আপনার জন্য করণীয় কিছু নেই। আমি আপনার কথা বুঝেছি। এটা যেসব জাজদের চাকরি চলে গেছে অথবা যাদেরকে টার্মিনেট করা হয়েছে, অথবা যারা চাকরি ছেড়ে গেছেন, বেসরকারি চাকরি আসলে যাদের টার্মিনেট করা হয়েছে, তাদের কেসগুলো অন্য জজের কাছে আসবে। আমাদের তো আমরা সবাই জানি হাকিম নড়ে তো হুকুম নড়ে না। তো যদি দিয়ে থাকেন ডিসিশন জাজ, সেই ডিসিশন আপনারা পেয়ে যাবেন। যদি না দিয়ে থাকেন উনি নতুন যে জাজ থাকবেন, ওনারা সাধারণত আপনার জাজমেন্ট দিবেন। অনেক ক্ষেত্রে যেটা হতে পারে, প্রথমত হলো ইমিগ্রেশন কোর্টে কিন্তু আপনার ডিসিশন দেওয়া কিন্তু বন্ধ হয়নি। কাজে আপনারা যারা জানেন যে ডিসিশন দেওয়া, অ্যাসাইলাম কেসে ডিসিশন দেওয়া বন্ধ হয়েছে, সেটা শুধুমাত্র অ্যাসাইলাম অফিসে। আর কিন্তু এটা ইমিগ্রেশন কোর্টে না। ইমিগ্রেশন কোর্টে এখনো ডিসিশন হচ্ছে। সুতরাং আপনার ডিসিশন যদি দেরি হয়, সেটা দেরি হবে এই কারণে যে আপনার একজন জাজ যিনি ছিলেন উনি এখন টার্মিনেটেড। কাজে নতুন জাজ তাকে অ্যাসাইন করতে হবে। সেই নতুন জাজ গো থ্রু করবেন সমস্ত ফাইল। ইটস লাইক অ্যাজ ইফ নিউ, নতুন করে শুরু হলো।
এই নতুন করে শুরু হওয়ার ক্ষেত্রে সবচেয়ে সমস্যাটা পড়বেন আপনি, যে আপনাকে এটা দেরি হবে, দেরি হওয়ার কথা, দেরি হবে সবকিছু নিয়ে। কিন্তু এমন কি হতে পারে যে নতুন জাজ এসে নতুন করে হিয়ারিং ব্যবস্থা করলেন। দুই একটা ক্ষেত্রে কিন্তু আমাদের হয়েছে এরকম, যেখানে নতুন জাজ পুরনো যে নথি পাননি, নতুন রেকর্ড পাননি, দুই একটা ক্ষেত্রে খুবই কম, মানে এত কেসের মধ্যে আমার মাত্র একটা বা দুটো কেস হয়েছে এত 21 বছরের প্র্যাকটিসে। সুতরাং আপনার ক্ষেত্রে এরকম হবে আমি মনে করি না, বাট ইট উইল বি ডিলেড, দ্যাট আই ক্যান টেল ইউ। অনেক ধন্যবাদ সুলভ সেন, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, ছোট্ট একটি 1-2 সেকেন্ডে আপনি উত্তরটা দেবেন। রেহানা বেগম পান্না তিনি বলছেন ফ্লোরিডায় H4 EAD পেতে কতদিন সময় লাগে? ফ্লোরিডার জন্য তো আলাদা কোনো কিছু নেই, সুতরাং আপনার H4 আমাকে দেখতে হবে। আই টপ অফ মাই হেড আই ক্যান টেল ইউ, বা এখন তো সবকিছু স্লো। আসলে কোনো কিছুই সময় দেওয়া, আসলে যে কতদিন সময় লাগে এই প্রশ্নটা প্রায় আমরা ক্ষমা চেয়ে নেই, যে আসলে এগুলোর উত্তর দেওয়া সত্যি কঠিন ব্যাপার। এটা আমরা তো নয়, অ্যাটর্নি সাহেবের পক্ষে তো নয়, এবং এমনকি ইমিগ্রেশন অফিসে যারা কাজ করেন তাদের পক্ষেও সম্ভবপর নয়, কারণ পরিবেশ পরিস্থিতি, স্থান, কাল, পাত্র ভেদে এখন অনেক কিছুই গোলমেল হয়ে গেছে। সুতরাং এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়া সম্ভবপর নয়। আমাদের হাতে সময় নেই, সময়ের দরিতে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। সে কারণে যারা এখন প্রশ্ন করছেন তাদের প্রশ্নগুলো উত্তর দিতে পারছি না বলে দুঃখিত। অ্যাটর্নি অশোক কে কর্মকার, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছেন। যে বিষয়টি খুব ছোটোখাটো মনে হলেও কিন্তু এর মানে ইফেক্টিভ যে বিষয়গুলো সেটা অনেক বড় আকার ধারণ করতে পারে। আপনার এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে আমরা সত্যি ঋদ্ধ প্রাণিত। ধন্যবাদ আপনাকে, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি, গুড নাইট। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা USCIS এর নতুন ফটোনীতি, সতর্ক না হলে ঝুঁকিতে আপনার, আমাদের সকলের আবেদন কিভাবে ঝুঁকিতে পড়তে পারে সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলেছে। আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।